ডক্টর ইউনূসকে গণহত্যার মাস্টারমাইন্ড বললেন শেখ হাসিনা। এবং সর্বশেষ জানাবো হাসিনা পরবর্তী বাংলাদেশে ভারতের কৌশলগত পদক্ষেপ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ডক্টর ইউনূসকে গণহত্যার মাস্টারমাইন্ড বললেন শেখ হাসিনা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে বাংলাদেশের গণহত্যার মাস্টারমাইন্ড বলে অভিযোগ করেছেন শেখ হাসিনা। সম্প্রতি আমেরিকার নিউ ইয়র্কে আওয়ামী লীগের এক অনুষ্ঠানে ভার্চুয়াল বার্তায় এ কথা বলেন তিনি। শেখ হাসিনার দাবি, ডক্টর ইউনূসের ইন্ধনে বাংলাদেশে গণহত্যা চলেছে, বেছে বেছে সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে। মন্দির, গির্জা ও ধর্মীয় সংগঠন ইসকনের ওপর হামলা চলছে। গুরুতর অভিযোগ তুলে শেখ হাসিনা বলেন, আজ আমার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তোলা হচ্ছে, কিন্তু সত্যটা হলো ছাত্রনেতাদের সঙ্গে ষড়যন্ত্র করে গণহত্যায় লিপ্ত হয়েছেন ডক্টর ইউনূস। এমনকি তারেক রহমান লন্ডন থেকে জানিয়েছেন, এভাবে গণহত্যা চালিয়ে গেলে আওয়ামী লীগ সরকার বেশি দিন টিকবে না। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, আজ পুলিশ, শিক্ষক, হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টানদের ওপর হামলা হচ্ছে বাংলাদেশে, খুন পর্যন্ত করা হচ্ছে তাদের। একাধিক গির্জা ও মন্দিরে হামলা চালানো হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে। বাংলাদেশে এখন কেন সংখ্যালঘুদের ওপর হামলা চালানো হচ্ছে? দেশ ছেড়ে চলে আসার সময়ের কথা বলতে গিয়ে তিনি বলেন, আমার বাবার মতোই হত্যা করার পরিকল্পনা ছিল আমার ক্ষেত্রেও। সশস্ত্র জনতা গণভবনে এসেছিল আমাকে হত্যা করতে, কিন্তু তখনও আমি নিরাপত্তা রক্ষীদের গুলি চালানোর নির্দেশ দিইনি। শেখ হাসিনা বলেন, আমি গণহত্যা চাইনি। আমি যদি ক্ষমতা আঁকড়ে থাকতে চাইতাম তাহলে গণহত্যা হতো। যখন নির্বিচারে মানুষ মারা চলছে, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমার চলে যাওয়াই উচিত। আমার নিরাপত্তা কর্মীরা গুলি চালালে গণভবনে অনেক মানুষ মারা যেতেন, কিন্তু আমি তা চাইনি। হাসিনা পরবর্তী বাংলাদেশে ভারতের কৌশলগত পদক্ষেপ। গত 2 ডিসেম্বর একটি চরমপন্থী হিন্দুত্ববাদী গোষ্ঠী ভারতের আগরতলায় বাংলাদেশের উপ হাই কমিশনে আক্রমণ করে জাতীয় পতাকায় অগ্নিসংযোগ করেছে। উগ্রপন্থী বিশ্ব হিন্দু পরিষদের সহযোগী সংগঠন সংগ্রাম সমিতি বাংলাদেশে হিন্দু বিরোধী সহিংসতার মিথ্যা দাবি এবং ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে কমিশনের চত্বরে বিক্ষোভ ও সম্পত্তি ভাঙচুর করে। এই নির্লজ্জ কাজ শুধু কূটনৈতিক প্রোটোকলের লঙ্ঘনই নয়, একই সাথে এটি শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশ ও ভারতের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনারও অংশ। 1.5 দশকেরও বেশি সময় ধরে হাসিনার অধীনে বাংলাদেশে ভারত নজিরবিহীন প্রভাব বিস্তার করে শাসন ব্যবস্থা, অর্থনৈতিক বিনিয়োগ, মিডিয়া ও রাজনৈতিক অঙ্গনে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে একটি ছদ্ম ঔপনিবেশিক আধিপত্য সৃষ্টি করে। এই সময় হাসিনার প্রশাসন ভারতের কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় সর্বতোভাবে সুবিধা দিয়েছে। আর হাসিনার কর্তৃত্ববাদী শাসনের অবসানের পর বাংলাদেশে ভারতের সযত্নে নির্মিত আধিপত্যের সাম্রাজ্য ভেঙে পড়তে শুরু করে। দিল্লি তা কোনোভাবেই মেনে নিতে পারছে না। হাসিনার বিদায়ের পর থেকে ভারত বাংলাদেশে তার প্রভাব পুনঃপ্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করার বহুমুখী কৌশল নিয়েছে। এর মধ্যে রয়েছে দেশটির রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাকৃত মিডিয়ার মাধ্যমে আক্রমণাত্মক প্রচারণা, সাম্প্রদায়িক সহিংসতায় মিথ্যা বর্ণনা এবং প্রবল কূটনৈতিক চাপ সৃষ্টি। আগরতলা হাই কমিশনে হামলার ঘটনা ভারতীয় অভ্যন্তরীণ রাজনীতি ক্রমবর্ধমানভাবে বাংলাদেশ বিরোধীদের সাথে সারিবদ্ধ হওয়ার একটি সংকেত। কৌশলগত বিনিয়োগ ও গোয়েন্দা নেটওয়ার্ক। হাসিনা আমলে বাংলাদেশে ভারতের বিনিয়োগ গতানুগতিক অর্থনৈতিক এলাকা ছড়িয়ে বিদ্যুৎ কেন্দ্র, রেলপথ এবং আন্তঃসীমান্ত বাণিজ্য রুটের মতো অবকাঠামো প্রকল্পগুলো পর্যন্ত বিস্তৃত হয়। একই সাথে অর্থনৈতিক বন্ধনকে নির্ভরতার পর্যায়ে নিয়ে যাওয়া হয়। ভারতীয় কোম্পানিগুলো বিদ্যুৎ ও জ্বালানির মতো গুরুত্বপূর্ণ সেক্টরে উল্লেখযোগ্য অবস্থান তৈরি করে। টেলিযোগাযোগ ও পরিবহন, এমনকি গার্মেন্টের মতো খাতেও নিজস্ব অবস্থান তৈরি করে ভারতীয়রা। একই সাথে ভারতীয় গোয়েন্দা সংস্থা, বিশেষ করে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর বাংলাদেশি প্রতিষ্ঠানের মধ্যে গভীর নেটওয়ার্ক তৈরি করে। এই নেটওয়ার্ক বিস্তৃত হয় রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠন, জাতীয় গোয়েন্দা তথ্য সংগ্রহ নেটওয়ার্ক ও অপারেশনাল কর্মকাণ্ড এবং আইন প্রয়োগকারী ও নিরাপত্তা বাহিনী পর্যন্ত। এর পাশাপাশি বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় মিডিয়া ও বিনোদনের বিস্তার এমন একটি উদ্যোগ ছিল যার সাংস্কৃতিক প্রভাব বিস্তার হয় কার্যকর হাতিয়ার। ভারতীয় টেলিভিশন, সিনেমা ও ডিজিটাল প্ল্যাটফর্মগুলো বাংলাদেশে সর্বব্যাপী প্রভাবশালী হয়ে ওঠে।
এসব স্থানীয় জনমতকে প্রভাবিত করে এবং ভারতের নমনীয় ক্ষমতাকে শক্তিশালী করে। বাংলাদেশে ভারতীয় অনুদানপ্রাপ্ত মিডিয়া চ্যানেলগুলো ভিন্ন মতের কণ্ঠ পাশ কাটিয়ে হাসিনাপন্থী ন্যারেটিভ বা আখ্যান ছড়িয়ে দেয়। রাজনৈতিক লিভারেজ তৈরি। হাসিনার সরকার আন্তর্জাতিক সমর্থনের জন্য ভারতের ওপর অনেক বেশি নির্ভর করেছিল। বিশেষ করে বিতর্কিত নির্বাচন ও রাজনৈতিক অস্থিরতার সময় দিল্লি নির্ভর হয়ে পড়ে আওয়ামী লীগ সরকার। বিনিময়ে এক প্রকার বাংলাদেশের সার্বভৌমত্বের মূল্যে হাসিনার সরকার আঞ্চলিক এজেন্ডায় ভারতকে এগিয়ে নিয়ে যায়, যার মধ্যে রয়েছে উত্তর পূর্বে পণ্য পরিবহনের জন্য ট্রানজিট রুটের সুবিধা, অভিন্ন নদীর পানি বন্টন সংক্রান্ত চুক্তি যা ভারতকে অসমভাবে উপকৃত করেছে, ভারতের প্রভাবের সমালোচনাকারী বিরোধী দলগুলোকে দমন করে প্রান্তিক করে ফেলা। শেখ হাসিনার পতন ভারতের স্বার্থে যে কৌশলগত ধাক্কা দেয় তার জবাবে ভারত তার টুলসগুলোকে একত্রিত করে একটি আক্রমণাত্মক বহুস্তরীয় প্রচারণা সক্রিয় করে। বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ঐতিহ্যগত প্রচার এবং উন্নত পঞ্চম প্রজন্মের যুদ্ধ কৌশল নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে তার প্রভাব সৃষ্টির চেষ্টা বজায় রাখে। ভারতীয় প্রভাব ফেরানোর জন্য এদেশে তাদের প্রোপাগান্ডা নেটওয়ার্ক সক্রিয় করা হয়। হাসিনা পালিয়ে যাওয়ার মুহূর্ত থেকে ভারতীয় রাষ্ট্র নিয়ন্ত্রিত মিডিয়া ও রাজনৈতিক সংগঠনগুলো জনসাধারণের এবং আন্তর্জাতিক ধারণা গঠনের জন্য সচল করা হয়। এর অংশ হিসেবে বানোয়াট হিন্দু বিরোধী বয়ান তৈরির জন্য ভারতীয় মিডিয়া ব্যাপকভাবে মিথ্যা দাবি ও গুজব প্রচার করেছে, যাতে ভারতীয় নাগরিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয় বাংলাদেশ নিয়ে। এর পাশাপাশি ক্রমবর্ধমান ইসলামিক চরমপন্থার বর্ণনা, চীনা প্রভাব এবং ভারত বিরোধী মনোভাব ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে দেওয়া হয় বাংলাদেশকে দিল্লির স্বার্থ বিবেচনায় অস্থির এবং প্রতিকূল হিসেবে চিহ্নিত করার জন্য। বিজেপি, আরএসএস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস এই আখ্যানগুলোকে এগিয়ে নিতে ভূমিকা রাখে। জাতীয় পর্যায়ে বিজেপি নেতৃত্ব ও কংগ্রেস নেতৃত্বের বক্তব্যে বাংলাদেশ বিরোধী উপাদান প্রায় কাছাকাছি। পশ্চিমবঙ্গে হিন্দুদের জাগিয়ে তুলে বাংলাদেশে অভিযান চালানোর কথা বলেন রাজ্য বিধানসভায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, আর মুখ্যমন্ত্রী মমতা বাংলাদেশের শান্তি সেনা মোতায়েনের কথা বলেন। বাংলাদেশকে জাতীয় নিরাপত্তার ঝুঁকি হিসেবে তুলে ধরার প্রচেষ্টা পুরো রাজনৈতিক কাঠামোতে প্রসারিত করা হয়েছে বলে মনে হয়। পঞ্চম প্রজন্মের যুদ্ধের কৌশল ও প্রচার যুদ্ধ। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর সংকটকে গভীরতর করার জন্য অত্যাধুনিক বিভ্রান্তিমূলক প্রচারণার কৌশল গ্রহণ করেছে। সোশ্যাল মিডিয়াকে ম্যানিপুলেশন করে হাজার হাজার ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে তাতে বিভ্রান্তিকর বিষয়বস্তু, বানোয়াট ভিজুয়াল কন্টেন্ট এবং গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি সিটিজেন জার্নালিজম এবং প্রক্সি নেটওয়ার্কের একটি কাঠামো তৈরি করা হয়েছে যা ভারত সমর্থিত কর্মীরা গোপনে ব্যবহার করেছে প্রোপাগান্ডা করার জন্য। এই প্রচার যুদ্ধের পেছনে ভারতের প্রধান লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে অন্তর্বর্তী সরকারকে হেয় করা এবং এর ক্ষমতার প্রতি জনগণের আস্থা নষ্ট করা। এই লক্ষ্যে রাজনৈতিক ও ধর্মীয় উপদলের মধ্যে ফাটল সৃষ্টি করার একটি কৌশলও নেওয়া হয়েছে। এটি করে প্রতিবেশী দেশটি বাংলাদেশের জন্য নিজেকে অপরিহার্য হিসেবে অবস্থান সৃষ্টি করতে চাইছে, যাতে বাংলাদেশ এমন একটি অবস্থান গ্রহণ করতে বাধ্য হয় যেখানে ভারতের স্বল্প ও দীর্ঘমেয়াদী কৌশলগত স্বার্থ সুরক্ষিত থাকে। সফট পাওয়ার, নন কাইনেটিক কৌশল এবং ডিভাইড অ্যান্ড রুল নীতি হাসিনা পরবর্তী বাংলাদেশে ভারতের অস্থিতিশীলকরণের অন্যতম কর্মপন্থা। এজন্য সফট পাওয়ারের ওপর অনেক বেশি নির্ভর করা হচ্ছে। নন কাইনেটিক কৌশলের ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নন কাইনেটিক কৌশল হল সামরিক ও কৌশলগত প্রক্রিয়া যা বাস্তব শক্তি বা প্রচলিত অস্ত্র ব্যবহার না করে লক্ষ্য অর্জনের টার্গেট রাখে। কৌশলগুলো আধুনিক দ্বন্দ্বগুলোতে বিশিষ্ট হয়ে উঠেছে এবং এতে অন্তর্ভুক্ত রয়েছে সাইবার আক্রমণের মাধ্যমে প্রতিপক্ষের যোগাযোগ ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া ব্যাহত করা, শত্রুদের বিভ্রান্ত করার জন্য তথ্যের হেরফের করা, মনস্তাত্ত্বিক অপারেশনের মাধ্যমে প্রতিপক্ষের প্রভাব ও নিয়ন্ত্রকের হ্রাস করা, ইলেকট্রনিক জ্যামিংয়ের মাধ্যমে প্রতিপক্ষের ক্ষমতা ব্যাহত করা, ভুল তথ্য প্রচারের মাধ্যমে প্রতিপক্ষের প্রতিক্রিয়া দেখানোর ক্ষমতা হ্রাস করা। এই পদক্ষেপগুলো এখন প্রতিবেশী দেশকে নিতে দেখা যাচ্ছে। বিভাজন করে নিয়ন্ত্রণে আনা। বাংলাদেশের অভ্যন্তরীণ সংহতি নষ্ট করতে ভারত পরিকল্পিতভাবে রাজনৈতিক, ধর্মীয় এবং সামাজিক ফল্ট লাইনগুলোকে দুর্বল করার কৌশল গ্রহণ করেছে। এর অংশ হিসেবে আগস্ট বিপ্লবের পক্ষের রাজনৈতিক দলগুলোর সম্মিলিত প্রভাব কমাতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে ফাটল সৃষ্টি করা হচ্ছে।
এর পাশাপাশি ধর্মীয় উত্তেজনা সৃষ্টির জন্য মসজিদ, মন্দির ও উপাসনালয়ে হামলা চালানো, হিন্দু মুসলিম সহিংসতা সৃষ্টি এবং আন্তঃমুসলিম বিভাজন উস্কে দেয়া হচ্ছে। ইসলামী দল ও সুফি সম্প্রদায়ের মতবাদের বিরোধ আরও গভীর করার মাধ্যমে মূলধারাকে টার্গেট করা হচ্ছে। একই সাথে শ্রেণী ও অর্থনৈতিক বিভাজন তৈরির জন্য সরবরাহ চেইনে ব্যাঘাত ঘটিয়ে শ্রেণী উত্তেজনা বৃদ্ধি করা হচ্ছে। সেই সাথে দ্রব্যমূল্য স্ফীতি এবং অর্থনৈতিকভাবে অসন্তোষকে উস্কে দেওয়া হচ্ছে। এছাড়া ভারত অসন্তোষ তৈরি করতে এবং জনগণের আস্থা নষ্ট করতে আরও অর্থনৈতিক হাতিয়ার ব্যবহার করছে। ভারতীয় নেটওয়ার্কের সাথে যুক্ত ব্যবসায়িক সিন্ডিকেট ব্যবহার করে চালের মতো প্রধান খাদ্যসহ অত্যাবশ্যকীয় দ্রব্যের মূল্যস্ফীতি বৃদ্ধি করছে। টেক্সটাইল ও ম্যানুফ্যাকচারিং এর মতো মূল খাতগুলোকে টার্গেট করা হচ্ছে, যাতে অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রচেষ্টা ব্যাহত করা যায়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।